শহর বদলেছে, ভিলেনও বদলেছে, শুধু বদলায়নি শিবানীর অপরাধের বিরুদ্ধে লড়াই। এবার তার লড়াই ভিক্ষুক সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে একটি বিশাল ভিক্ষুক মাফিয়া চক্র পুলিশের চোখের আড়ালে তাদের অপরাধ জগৎ চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যেন কারো ছিল না। কিন্তু শিবানী যখন এই কেসের তদন্তে নামে তখন পরিস্থিতি একেবারে পাল্টে যায়। এই মাফিয়া চক্রের ইতি টানতে গিয়ে তার সামনে আসে আরো ভয়ানক কিছু সত্য। এবার তার ইউনিফর্মও যেন তাকে সঙ্গ দেয় না, একাই নামতে হয় এই অন্ধকার জগতের বিরুদ্ধে লড়াইয়ে। শিবানী কি পারবে এই ভয়ঙ্কর মাফিয়া চক্রকে পরাজিত করতে? চলুন 2026 সালে মুক্তিপ্রাপ্ত মার্দানি 3 সিনেমার এই গল্পটাই আজ আমরা শুনে আসি। শিবানী শিবাজি রায় একজন দুর্ধর্ষ পুলিশ অফিসার। মানব পাচার সিন্ডিকেট হোক বা ভয়ঙ্কর সাইকোপ্যাথ, বড় বড় সব অপরাধ চক্রের বিরুদ্ধে সে একাই লড়েছে। একের পর এক অপরাধী চক্রকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করেছে সে। কিন্তু অপরাধ কি কখনো থেমে থাকে? না, বরং দিন দিন অপরাধীর সংখ্যাই বাড়ছে। আর শিবানীও থেমে নেই। সততা আর দৃঢ়তায় সে লড়াই চালিয়ে যাচ্ছে অবিরাম। সম্প্রতি সে সুন্দরবনে একটি নারী পাচারকারী চক্রকে ধরেছে। নিজেই ছদ্মবেশে ভিকটিম সেজে এই চক্রের হাতে ধরা দেয়। এরপর যখন বর্ডার ক্রস করার জন্য তাদের সুন্দরবনে আনা হয় তখন একাই ঝাঁপিয়ে পড়ে অপরাধীদের বিরুদ্ধে। ঘৃণ্য পশুর মতো একে একে কাবু করে ফেলে তাদের। একা হাতে বাঁচায় অনেকগুলো মেয়ের জীবন। যদিও তার টিম জিপিএস ট্র্যাক করে সেখানে পৌঁছেছিল, কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একাই লড়তে হয় তাকে। অবশ্য এটা তার জন্য নতুন কিছু নয়। মেয়ে পুলিশ অফিসার হলেও অনেক পুরুষ সহকর্মী চেয়েও সে বেশি সক্রিয় ও সাহসী। এই সাফল্যের খবর আসে সংবাদ মাধ্যমেও। ঠিক সেই সময় বুলন্দ শহরে তুরস্কের ভারতীয় অ্যাম্বাসেডরের মেয়ে রুহানি এবং তাদের কেয়ারটেকারের মেয়ে ঝিমলি অপহৃত হয়। রুহানির বাবা সরাসরি হোম মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেন, ফলে কেসটি হয়ে ওঠে হাই প্রোফাইল। তবে তিনি প্রেসকে এই অপহরণের খবর জানাতে দেননি। বুলন্দ শহরে ফেরার পথে টিভিতে শিবানীর এই সাফল্যের খবর দেখে তিনি উপরমহলে সুপারিশ করেন যেন তার মেয়ের কেসটি শিবানীর হাতে তুলে দেওয়া হয়। হোম মিনিস্টারের সেক্রেটারি শিবানীকে অফিসে ডেকে পাঠায়। তার এনআইএতে প্রমোশন হয়েছে। সেই সঙ্গে তাকে অবিলম্বে বুলন্দ শহরে গিয়ে একটি কিডন্যাপিং কেস হ্যান্ডেল করতে হবে। শিবানী সেদিনই বুলন্দ শহরে গিয়ে ক্রাইম সিন পরিদর্শন করে। পুরো জায়গা ঘুরে দেখে সে বুঝতে পারে অপহরণের আগে রুহানি এবং ঝিমলি একসঙ্গে খেলছিল। পাশাপাশি অপহরণকারীদের গাড়ির কাজ ভাঙা, মানে তাদের মধ্যে কেউ একজন প্রতিরোধের চেষ্টা করেছিল। আসলেও তাই, লুকোচুরি খেলছিল তারা। রুহানি লুকাতে গেলে ঝিমলি দূর থেকে দেখে কয়েকজন লোক তাকে জোর করে গাড়িতে তুলে নিচ্ছে। নির্জন জায়গায় সাহায্য চাওয়ার মতো কেউ ছিল না। তখন ঝিমলি গাছে উঠে গাড়ির দিকে ঢিল ছোড়ে, কাজ ভেঙে যায়। কিন্তু তাতেই অপহরণকারীরা তাকে দেখে ফেলে এবং তাকেও ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। ক্রাইম সিন দেখার পর শিবানী যায় রুহানির বাড়িতে। রুহানির বাবাকে সে নিজের ধারণা জানায়। অপহরণকারীরা জানত না যে রুহানি একজন অ্যাম্বাসেডরের মেয়ে। ধুলাবালিতে খেলতে থাকা অবস্থায় তাকে সাধারণ গ্রামের মেয়ের মতোই মনে হয়েছিল। যদি পরিকল্পিতভাবে অপহরণ করা হতো তাহলে এতক্ষণে মুক্তিপণের দাবিতে ফোন আসতো। সেক্ষেত্রে তাদের ট্রেস করাও সহজ হতো। কিন্তু যেহেতু এটি এলোমেলো অপহরণ, তাই কল আসার সম্ভাবনা কম আর তাদের খুঁজে বের করাও কঠিন হয়ে যাবে। রুহানির বাবা জানায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সে দেবে, শুধু যেন তার মেয়েকে খুঁজে পাওয়া যায়। ঝিমলি কেয়ারটেকারের মেয়ে হওয়ায় তার দিকে তেমন কারো নজর নেই, কিন্তু শিবানী দুজনকেই সমান গুরুত্ব দেয়। ঝিমলির বাবা অসহায়ের মতো দাঁড়িয়েছিল। শিবানী তাকে আশ্বাস দেয় তার মেয়েকেও সে ফিরিয়ে আনবে। এখন শিবানীর প্রধান লক্ষ্য যেভাবেই হোক অপহরণকারীদের জানানো যে রুহানি একজন অ্যাম্বাসেডরের মেয়ে। তাহলে হয়তো তারা লোভে পড়ে মুক্তিপণের জন্য যোগাযোগ করবে, আর সেই সূত্রেই তাদের খুঁজে পাওয়া সম্ভব হবে। নইলে সময় মতো রুহানি আর ঝিমলিকে উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এদিকে রুহানি আর ঝিমলিকে অপহরণ করেছে 4 জনের একটি দল। তারা একটি বড় মাফিয়া চক্রের হয়ে টাকার বিনিময়ে নানা অপরাধমূলক কাজ করে। এই চক্রটি মূলত ভিক্ষুক সিন্ডিকেট পরিচালনা করে। আর এই ভয়ঙ্কর নেটওয়ার্কের নেতৃত্বে আছে এক মহিলা যাকে সবাই আম্মা বলে ডাকে। আম্মা গরিব পরিবারের কাছ থেকে ছোট শিশু ভাড়া নিয়ে আসে। প্রতিদিন তাদের মায়েদের কিছু টাকা দেওয়া হয়। এরপর আরেকটি দল সেই শিশুদের আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে কোলে নিয়ে ভিক্ষা করে। শিশুকে কোলে রাখলে মানুষের সহানুভূতি পাওয়া যায় বেশি, ফলে আয়ও বাড়ে। অনেক সময় অতিরিক্ত আফিমে সেই শিশুর মৃত্যু পর্যন্ত হয়, কিন্তু টাকার লোভে গরিব বাবা মায়েরা চুপ করে যায়। আবার নতুন সন্তান জন্ম দিয়ে আম্মার কাছে তুলে দেয়। শুধু তাই নয়, আম্মা গরিব ঘরের শিশুদের ধরে এনে তাদের অঙ্গহানি করে ভিক্ষায় নামায়।
অঙ্গ পাচারও তার অবৈধ ব্যবসার অংশ। বলা যায় এমন কোনো জঘন্য কাজ নেই যা সে করে না। এই কিডন্যাপারদের দিয়ে সাধারণত নানা ধরনের অবৈধ কাজ করানো হতো। তবে এবার আম্মার লোকেরা তাদের নতুন একটি টাস্ক দেয়। গরিব ঘরের 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের অপহরণ করতে হবে। প্রতিটি বাচ্চার জন্য তাদের দেওয়া হবে 8 লাখ টাকা। এই কারণে রুহানি আর ঝিমলিকে গরিব ঘরের বাচ্চা ভেবে অপহরণ করা হয়। অপহরণের পর তাদের নেশার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে গাড়ির সিটের ভেতরে লুকিয়ে আম্মার লোকদের কাছে পৌঁছে দেওয়া হয়। টাকা হাতে পেয়ে 4 জন যখন একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিল, তখন টিভির একটি খবর তাদের নজরে পড়ে। সেখানে দেখা যায় তাদের অপহরণ করা মেয়েদের একজন তুরস্কের অ্যাম্বাসেডরের মেয়ে এবং তাকে ফিরিয়ে দিলে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই খবর দেখে তাদের লোভ বেড়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় আম্মার সঙ্গে সংঘাতে জড়িয়ে হলেও রুহানিকে আবার ফিরিয়ে আনবে এবং তার বাবার কাছ থেকে সেই 2 কোটি টাকা আদায় করবে। যদিও এতে বড় ঝুঁকি ছিল, তবুও টাকার লোভে তারা সে ঝুঁকি নিতে পিছপা হয় না। এদিকে আম্মার লোকেরা রুহানি এবং ঝিমলিকে হাতে পেয়ে তাদের ছবি তুলে আম্মাকে পাঠায়। কিন্তু খবর দেখে যখন আম্মা জানতে পারে তাদের মধ্যে একজন ভিআইপি পরিবারের মেয়ে, তখন সে ভীষণ রেগে যায়। কারণ সে সাধারণত এমন বাচ্চাদেরই টার্গেট করে যাদের খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না। এবার বুঝতে পারে বিষয়টা অনেক বড় হয়ে গেছে। আম্মার লোকেরা রুহানি এবং ঝিমলিকে একটি ড্রাগ ইঞ্জেকশন দেওয়ার পর তাদের কম্পাউন্ডার দিয়ে রক্ত পরীক্ষা করায়। পরীক্ষার ফলাফলে জানা যায় রুহানি পজিটিভ আর ঝিমলি নেগেটিভ। ঠিক তখনই 4 জন কিডন্যাপার সেখানে হামলা চালায়। সেই সময় আম্মা ফোন করছিল বাচ্চাদের একজন ভিআইপি পরিবারের এটা জানাতে, কিন্তু হামলার কারণে কেউ ফোন ধরতে পারেনি। এরপর কিডন্যাপাররা আম্মার আস্তানার প্রায় সবাইকে মেরে ফেলে এবং রুহানিকে নিয়ে পালিয়ে যায়। ঝিমলিকে তারা ফেলে রেখে যায়, কারণ তাকে দিয়ে কোনো অর্থ আদায়ের সম্ভাবনা নেই। কিডন্যাপাররা চলে যাওয়ার পর আহত অবস্থায় আম্মার এক লোক ফোনটি রিসিভ করে। আম্মা তাকে জানায় 2 মেয়ের মধ্যে একজন ভিআইপি পরিবারের, আর তার জন্য 2 কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাই তাকে মেরে এমন জায়গায় ফেলে রাখতে হবে যেন পুলিশ লাশ খুঁজে পায়, নইলে মেয়েটিকে খুঁজতে গিয়ে পুলিশ তাদের পুরো নেটওয়ার্কের হদিশ পেয়ে যাবে। কিন্তু তখন লোকটি জানায় মেয়েটিকে কিডন্যাপাররাই আবার নিয়ে গেছে। এটা শুনে আম্মা জিজ্ঞেস করে তাদের রক্ত পরীক্ষা করা হয়েছিল কিনা। যখন সে জানতে পারে রুহানি, যাকে কিডন্যাপাররা নিয়ে গেছে, সে পজিটিভ ছিল, তখন সে দুশ্চিন্তায় পড়ে যায়। কারণ 96 ঘন্টার মধ্যে তাকে না মারলে তাদের সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। এরপর আম্মা নির্দেশ দেয় এই আস্তানা দ্রুত পরিষ্কার করতে হবে, সব লাশ সরিয়ে ফেলতে হবে এবং ঝিমলিকে নিয়ে সেখান থেকে সরে যেতে হবে। যাই হোক, এদিকে রুহানির বাসায় শিবানী তার ফোর্স নিয়ে বসে কিডন্যাপারদের ফোনের অপেক্ষা করছিল। কল এলে কি বলতে হবে সেটাও সে আগেই রুহানির বাবাকে বুঝিয়ে দিয়েছে। দীর্ঘ সময় কোনো ফোন না আসায় রুহানির বাবার ধৈর্য ভেঙে পড়ার উপক্রম হয়। ঠিক তখনই কিডন্যাপারদের ফোন আসে। তারা জানায় রুহানি তাদের কাছেই আছে। পরদিন সন্ধ্যা 7টায় 2 কোটি টাকা নিয়ে ময়ূর বিহার মেট্রো স্টেশনে গেলে তবেই রুহানিকে ফেরত পাওয়া যাবে। রুহানির বাবা স্পষ্ট জানিয়ে দেয় রুহানির সঙ্গে কথা বলে সে জীবিত আছে, তার প্রমাণ না পেলে কোনো টাকা দেওয়া হবে না। কিডন্যাপাররা প্রথমে হুমকি দেওয়ার চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। শেষে তারা ফোন কেটে দেয়। এদিকে ততক্ষণে কলের লোকেশন ট্রেস করা হয়ে গেছে। দিল্লির একটি গলির টেলিফোন বুথ থেকে কলটি করা হয়েছিল। শিবানী রুহানির বাবাকে বুঝিয়ে দেয় যেহেতু ফোনটি বাইরে থেকে করা হয়েছে, তাই সেখানে রুহানিকে আনা সম্ভব ছিল না। কিডন্যাপাররা নিশ্চয়ই আবার তাদের আস্তানায় ফিরে গিয়ে নতুন করে ফোন করবে, সম্ভবত চুরি করা কোনো মোবাইল থেকে, যাতে তাদের পরিচয় ধরা না পড়ে। তার অভিজ্ঞতা বলছে এটাই কিডন্যাপারদের সাধারণ কৌশল এবং সত্যি তাই হয়। কিডন্যাপাররা এক ব্যক্তির ফোন চুরি করে সেই ফোন থেকে রুহানির বাবাকে রুহানির সঙ্গে কথা বলায়। এতে নিশ্চিত হওয়া যায় রুহানি জীবিত আছে। একই সঙ্গে নম্বরটিও ট্রেস করা হয়। কিন্তু লোকেশনে পৌঁছানোর আগেই কিডন্যাপাররা সেখান থেকে পালিয়ে যায় ফোনটি ফেলে রেখে। এখন আর উপায় থাকে না পরদিন টাকা নিতে আসার অপেক্ষা করা ছাড়া। পরদিন রুহানির বাবা একটি ব্যাগে 2 কোটি টাকা নিয়ে মেট্রো স্টেশনে যায়। তার সঙ্গে সাধারণ মানুষের বেশে ছড়িয়ে থাকে শিবানী, তার জুনিয়র অফিসার বিশাল, ঋষি, জিম্পা এবং আরও কয়েকজন পুলিশ। বিশেষ করে সব এক্সিট পয়েন্টে নজর রাখে তারা। 7টা বাজার পর আবার ফোন আসে। কিডন্যাপাররা তাকে বলে একটি বেঞ্চে টাকা রেখে চলে যেতে, কিন্তু রুহানির বাবা জানায় রুহানিকে না দেখা পর্যন্ত সে টাকা রাখবে না। তখন কিডন্যাপাররা ভিডিও কল করে রুহানিকে দেখায়। শিবানীও পেছন থেকে দেখে রুহানির পেছনে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 2 লেখা বোর্ড। সঙ্গে সঙ্গে শিবানী তার টিমকে ওই প্ল্যাটফর্মে যেতে নির্দেশ দেয়।
এদিকে রুহানির বাবা টাকার ব্যাগ বেঞ্চে রেখে সরে যায়, কিন্তু পুলিশ সেখানে গিয়ে দেখে রুহানি নেই। আসলে কিডন্যাপাররা আগেই একটি ভিডিও রেকর্ড করে রেখেছিল এবং সেটাই লাইভ ভিডিও কলের মতো দেখিয়েছে। শিবানী বুঝতে পারার আগেই অনেক দেরি হয়ে যায়। কিডন্যাপাররা স্টেশনে বোমা থাকার গুজব ছড়িয়ে দেয়। আতঙ্কে লোকজন হুড়োহুড়ি করে বের হতে শুরু করে। ভিড় বেড়ে যায়। সেই ভিড়ের মধ্যে একজন কিডন্যাপার টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শিবানীর চোখ এড়িয়ে যেতে পারেনি। ধাওয়া করে শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। যদিও ধরা পড়ার আগে সে ছুরি দিয়ে শিবানীকে আঘাত করে, তবুও পালাতে পারে না। অন্যদিকে পার্কিং এলাকায় দায়িত্বে থাকা পুলিশ অফিসার ফাতিমা কিডন্যাপারদের টাকা আর রুহানিকে নিয়ে গাড়িতে উঠতে দেখে এগিয়ে যায়, কিন্তু একজন কিডন্যাপার তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং রুহানিকে নিয়ে পালিয়ে যায়। ধরা পড়া কিডন্যাপারকে থানায় এনে জেরা করা হয়। পরে শিবানী নিজে গিয়ে তাকে প্রস্তাব দেয়, পুলিশকে সাহায্য করলে শাস্তি কমানো হবে, নইলে অপহরণ এবং পুলিশ অফিসারের ওপর হামলার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড অনিবার্য। ভয়ে সে সব সত্যি বলে দেয়। সে জানায় তারা আম্মার নামের এক মহিলার হয়ে কাজ করে। আগে তারা বিভিন্ন ধরনের অপরাধ করত, কিন্তু সম্প্রতি আম্মা 8 থেকে 10 বছরের বাচ্চাদের অপহরণের নির্দেশ দিয়েছে। প্রতিটি বাচ্চার জন্য প্রায় 10 লাখ টাকা দেওয়া হয়। রুহানি আর ঝিমলি সহ তারা এখন পর্যন্ত 7টি বাচ্চাকে অপহরণ করেছে। রুহানির বাবার ঘোষিত পুরস্কারের লোভে তারা আম্মার কাছ থেকে রুহানিকে ছিনিয়ে এনেছে, তবে ঝিমলি এখনও আম্মার লোকদের কাছেই আছে। এছাড়া সে জানায় তারা মোট 4 জন। তাদের লিডারের নাম পিঙ্কু। পিঙ্কু জুয়ায় আসক্ত আর যা আয় করে সবই পোকার খেলে উড়িয়ে দেয়। সব তথ্য নিয়ে শিবানী আবার তদন্ত শুরু করে। গত 6 মাসের সব থানার নিখোঁজ শিশুদের তথ্য সংগ্রহ করতে বলে। অনুসন্ধানে জানা যায় আম্মা একসময় বস্তিতে ছোটখাটো কাজ করত, কিন্তু এখন সে ভিক্ষুক মাফিয়াদের বড় নেতা হয়ে উঠেছে। তবুও শিবানীর মনে প্রশ্ন জাগে, আগের অপহৃত শিশুদের এখনও ভিক্ষায় নামানো হয়নি কেন? একজন অফিসার জানায় এইসব শিশুদের ড্রাগে আসক্ত করে তাদের মানসিকভাবে নিয়ন্ত্রণে আনতে সময় লাগে, তাই দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা প্রশ্ন থেকেই যায়, যদি ভিক্ষাই উদ্দেশ্য হয় তাহলে শুধু 8 থেকে 10 বছরের বাচ্চাদেরই কেন টার্গেট করা হচ্ছে? রুহানি আর ঝিমলিকে খুঁজতে গিয়ে আরও নানা তথ্য সামনে আসতে থাকে। শিবানী এই কেসে ফাতিমাকেও যুক্ত করে। সব ইনফর্মারদের সক্রিয় করা হয় আম্মার খোঁজে। এদিকে শিবানীর বাসায় আসে তার স্বামী ডক্টর বিক্রম, কিন্তু কাজের চাপে তাকে সময় দেওয়ার সুযোগও পায় না শিবানী। ঠিক তখনই খবর আসে এক জায়গায় আম্মার 2 জন শুটারকে দেখা গেছে। আর দেরি না করে শিবানী তার টিম নিয়ে সেদিকেই রওনা হয়। যাই হোক, ঠিকানা অনুযায়ী গিয়ে শিবানী ও তার টিম এই শুটারদের ফলো করতে থাকে। শুটাররা ক্রেতা ট্রাস্ট নামের একটি জনসেবামূলক সংস্থায় যায় এর প্রতিষ্ঠাতা রামানুজানকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু শিবানী সময় মতো সেখানে পৌঁছে যায় এবং শুটারদের মেরে রামানুজানকে বাঁচিয়ে ফেলে। রামানুজান একসময় পথশিশু ছিল। পড়াশোনা করে বড় হয়ে এখন সে ভিক্ষুক মাফিয়াদের বিরুদ্ধে কাজ করছে। ছোটবেলায় এই মাফিয়ারাই তার একটি হাত কেটে ফেলেছিল। সে হাত এখন কৃত্রিম। সে ইতিমধ্যে অনেক মাফিয়া চক্রকে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং অসংখ্য শিশুকে উদ্ধার করে নিজের সংস্থায় মানুষ করে তুলছে। শিবানীর সঙ্গে তার পরিচয় হয় আর আম্মাকে ধরতে সে সাহায্য করতেও রাজি হয়, কারণ এই চক্রগুলোর ভেতরের অনেক কিছুই সে জানে। রামানুজানের সহায়তায় শিবানী আম্মার একের পর এক আস্তানায় অভিযান চালায় এবং অনেক অপহৃত শিশুকে উদ্ধার করে। কিন্তু রুহানিকে খুঁজে না পাওয়ায় ওপর মহল থেকে চাপ বাড়তে থাকে। হোম মিনিস্টারের সেক্রেটারি ও শিবানীর সিনিয়র তাকে দ্রুত রুহানিকে উদ্ধার করার নির্দেশ দেয়। শিবানী জানায় যে টাকা কিডন্যাপারদের দেওয়া হয়েছে সেই টাকার সিরিয়াল নম্বর ট্রেস করা সম্ভব। যেহেতু কিডন্যাপারদের একজন পোকার খেলে, তাই শহরের সব জুয়ার আসর নজরদারিতে রাখা হয়েছে। তারা যখনই সেই টাকা খরচ করবে সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাবে। সব কাজ শেষ করে শিবানী বাড়ি ফেরে, কিন্তু এরই মধ্যে আম্মা পৌঁছে গেছে তার বাসায়। নিজের ব্যবসায় ক্ষতি হওয়ার প্রতিশোধ নিতেই সে শিবানীকে হুমকি দিতে এসেছে। বাসার ভেতরে ঢুকে সে শিবানীর স্বামী বিক্রমের ফেরার অপেক্ষা করে। বিক্রম ফিরতেই তাকে ড্রাগের ওভারডোজ দিয়ে অজ্ঞান করে ফেলে এবং শিবানীর জন্য অপেক্ষা করতে থাকে। বাড়ি ফেরার পথে শিবানীর কাছে খবর আসে আম্মা তার ঠিকানা খুঁজছিল। সন্দেহ জাগতেই সে দ্রুত বাড়ি ফিরে দেখে আম্মা সেখানে বসে আছে। আম্মা তাকে হুমকি দেয় তার পেছনে লাগা বন্ধ না করলে পরের বার শুধু ওভারডোজ নয়, সরাসরি খুন করবে। হুমকি দিয়ে সে চলে যায়। শিবানী তৎক্ষণাৎ বিক্রমকে হাসপাতালে নিয়ে যায়। বিক্রমের চিকিৎসা চলাকালীনই খবর আসে একটি হোটেলে সেই সিরিয়ালের টাকা ব্যবহার করে কেউ পোকার খেলছে। শিবানী ফাতিমা ও রামানুজানকে নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যায়। বাইরে দাঁড়িয়ে তারা ফোর্স আসার অপেক্ষা করছিল, কিন্তু সময় ছিল খুবই কম। তাই শিবানী ও ফাতিমা ভেতরে ঢুকে পড়ে। ভেতরে পিঙ্কু পোকার খেলছিল
আর বাকি দুজন ওপরের একটি রুমে রুহানিকে আটকে রেখেছিল। পিঙ্কুর টাকা শেষ হয়ে গেলে সে একজনকে ফোন করে টাকা নিয়ে নিচে আসতে বলে। ফলে ওপরে রুহানির সঙ্গে তখন মাত্র একজন কিডন্যাপার ছিল। শিবানী ঢুকেই ম্যানেজারকে নির্দেশ দেয় পোকার রুম ছাড়া বাকি সব রুম খালি করতে। ম্যানেজার জানিয়ে দেয় কিডন্যাপাররা রুহানিকে 303 নম্বর রুমে রেখেছে। শিবানী ও ফাতিমা সেখানে যাওয়ার সময়ই সেই কিডন্যাপার টাকা নিয়ে নিচে নামছিল। সেই আগের দিন ফাতিমার মাথায় আঘাত করেছিল, তাই ফাতিমাকে চিনে ফেলে। সঙ্গে সঙ্গে পিস্তল বের করে গুলি চালাতে শুরু করে। শুরু হয় তুমুল গুলি বিনিময়। শিবানী ফাতিমাকে 303 নম্বর রুমে যেতে বলে, কিন্তু যাওয়ার পথে ফাতিমার পায়ে গুলি লাগে। এদিকে গুলির শব্দ শুনে রামানুজান জানালা ভেঙে ভেতরে ঢোকে। আহত ফাতিমাকে দেখে সে দ্রুত তার কাছে যায় এবং নিজের ফার্স্ট এইড দিয়ে রক্তপাত বন্ধ করে তাকে সাময়িকভাবে বাঁচিয়ে দেয়। এরপর রামানুজান 303 নম্বর রুমে গিয়ে কিডন্যাপারদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। রুহানি বুঝতে পারে সে তাকে বাঁচাতে এসেছে, তাই তার কাছে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু এখানেই আসে ভয়ঙ্কর মোড়। রামানুজান হঠাৎই রুহানির মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে ফেলে। কিন্তু কেন? শিবানী যখন সেখানে পৌঁছায় রামানুজান তাকে বলে কিডন্যাপারই রুহানিকে মেরে ফেলেছে। শিবানী রুহানিকে উদ্ধার করতে পারে ঠিকই, কিন্তু তখন সে মৃত। এই ঘটনায় সে সম্পূর্ণ ভেঙে পড়ে আর ঝিমলিকে তখনও খুঁজে পাওয়া যায়নি। রামানুজান ও আম্মা আসলে ব্যবসায়িক পার্টনার। রামানুজান আম্মাকে মায়ের মতোই দেখে। বলা যায় পুরো এই অবৈধ ব্যবসাটা এখন মূলত রামানুজানই চালায়। তবে নিজেকে আড়ালে রাখতে সে ত্রেতা ট্রাস্ট নামে একটি জনসেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করে। যেসব ভিক্ষুক মাফিয়াকে সে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে তারা আসলে ছিল তার প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ নিজের শত্রুদেরই সে সরিয়ে দিয়েছে। যখন রামানুজান জানতে পারে রুহানিকে কিডন্যাপাররা ছিনিয়ে নিয়েছে এবং পুলিশ তাদের খুঁজছে, তখন সে চিন্তায় পড়ে যায়। কারণ 96 ঘন্টার মধ্যে রুহানিকে না মারতে পারলে তাদের বড় কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। এই কারণেই সে এই কেসে নিজেকে জড়ায়। এমনকি নিজেকেই মারার জন্য শুটার ভাড়া করে সন্দেহ দূর করতে চায়। পরে শিবানীর টিমে ঢুকে সুযোগ বুঝে রুহানিকেই হত্যা করে। রুহানির মৃত্যুর পর আম্মা দম্ভভরে শিবানীকে ফোন করে জানায় রুহানিকে তো সে বাঁচাতে পারেনি, এবার ঝিমলিকেও পারবে না। শিবানী দৃঢ়ভাবে জবাব দেয় যেভাবেই হোক সে ঝিমলিকে উদ্ধার করবেই। সে ঝিমলিকে খুঁজে বের করার জন্য টিম প্রস্তুত করে নির্দেশনা দিচ্ছিল। ঠিক তখনই তার সিনিয়র অফিসার এসে জানায় সে আর এই কেস চালিয়ে যেতে পারবে না। রুহানির কেস ক্লোজ হয়েছে, তাই তদন্ত এখানেই শেষ। শিবানী ঝিমলিকে খুঁজে বের করার অনুমতি চাইলেও তা দেওয়া হয় না, বরং কেসটি লোকাল পুলিশের হাতে তুলে দিতে বলা হয়। আসলে ঝিমলির মতো এক গরিব মেয়ের জন্য আর রিসোর্স খরচ করতে চাইছিল না তারা। এই ঘটনায় শিবানী ভীষণভাবে আহত ও হতাশ হয়। এদিকে বিক্রমের জ্ঞান ফিরে আসে। শিবানী যখন সব কথা তাকে জানায় বিক্রম বলে শিবানী তো অন্যায়ের বিরুদ্ধেই লড়ে, এটাই তার স্বভাব। পুলিশের চাকরি তো শুধু একটা পরিচয়, তার লড়াইয়ের জন্য কোনো অনুমতির দরকার নেই। এই কথায় অনুপ্রাণিত হয়ে শিবানী ওপর মহলের সাহায্য ছাড়াই নিজে থেকেই তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুহানির পোস্টমর্টেম করা ডাক্তার জানায় তার শরীরে 2টি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি। ঠিক তখনই ফাতিমা ফোন করে জানায় আম্মার অপহৃত শিশুদের মধ্যে একজনকে রাস্তায় পড়ে থাকতে পাওয়া গেছে। মেয়েটি জীবিত, হাসপাতালে ভর্তি। শিবানী দ্রুত হাসপাতালে যায়। ডাক্তার জানায় মেয়েটির এমন এক ধরনের ক্যান্সার হয়েছে যা সাধারণত শুধু বয়স্ক নারীদের মধ্যে দেখা যায়। এত ছোট একটি মেয়ের এই ক্যান্সার হওয়া স্বাভাবিক নয়, যদি না কৃত্রিমভাবে তার শরীরে এই রোগ প্রবেশ করানো হয়ে থাকে। মেয়েটির মৃত্যুর মুখে। শিবানী তার কাছে গিয়ে জানতে চায় সে কি মনে করতে পারছে। মেয়েটি জানায় তাদের একটি রুমে বন্দি রাখা হয়েছিল, পরে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর দেখে সে আর দুজন মেয়ে একটি শ্মশানে বডি ডিসপোজারের কাছে পড়ে আছে। অন্য দুজনে জ্ঞান না ফিরলেও সে একাই সেখান থেকে পালিয়ে রাস্তায় এসে পড়ে, তারপর আবার অজ্ঞান হয়ে যায়। কিন্তু জায়গাটার নাম বলার আগেই মেয়েটি মারা যায়। ফিরে আসার সময় শিবানী মেয়েটির আঁকার খাতা নিয়ে আসে। খাতার আঁকাগুলো দেখতে দেখতে সে একটি লোগো খেয়াল করে, এটি ত্রেতা ট্রাস্টের লোগো। তখন আর বুঝতে বাকি থাকে না রামানুজানও এই চক্রের সঙ্গে জড়িত। ফাতিমা প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চায় না, কিন্তু শিবানী দ্রুত রামানুজান ও ত্রেতা ট্রাস্ট সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে বলে। তদন্তে জানা যায় রামানুজানের ছোটবেলার অভিভাবক ছিল আসলাম নামের এক ব্যক্তি, যে আগে আম্মার হয়ে কাজ করত।
বর্তমানে সে একজন মদ্যপ। শিবানী তাকে একটি বার থেকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করে। আসলাম জানায় সে একসময় আম্মার ডান হাত ছিল। ছোট ছোট বাচ্চাদের অপহরণ করাই ছিল তার কাজ। একবার এমনই কয়েকজন বাচ্চাকে আনার সময় রামানুজনও ছিল তাদের মধ্যে। তখন বাচ্চাদের ভিক্ষার জন্য প্রস্তুত করতে হয়, যেখানে তাদের সামনে দুটি অপশন দেওয়া হতো, চোখ অন্ধ করা বা হাত কেটে দেওয়া। সবাই চোখ অন্ধ করার অপশন বেছে নিলেও রামানুজন হাত কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানায় চোখ অন্ধ হলে সে কখনো পালাতে পারবে না। এই সাহসী সিদ্ধান্তে আম্মা মুগ্ধ হয়। আসলামই তার একটি হাত কেটে দেয়। পরে রামানুজন ভিক্ষা না করে চুরি ডাকাতি করে টাকা এনে আম্মার নজরে আসে। আম্মা তাকে জিজ্ঞাসা করলে সে জানায় সে পড়াশোনা করতে চায়। এরপর থেকে আম্মার সঙ্গে তার সম্পর্ক ভালো হয়ে ওঠে। আম্মাই তাকে পড়াশোনার সুযোগ দেয়, এমনকি বিদেশেও পাঠায়। বড় হয়ে ফিরে এসে রামানুজন আসলামকে দল থেকে বের করে দেয়, এমনকি প্রতিশোধ হিসেবে তার একটি হাতও কেটে নেয়। এই স্বীকারোক্তির ভিত্তিতে শিবানী আসলামকে সাক্ষী হিসেবে গ্রেপ্তার করে থানায় পাঠিয়ে দেয়। এরপর নিজের টিম নিয়ে ত্রেতা ট্রাস্টের সামনে অবস্থান নেয় রামানুজনের জন্য। রামানুজন যখন আম্মার সঙ্গে দেখা করতে বের হয়, শিবানীও নিঃশব্দে তার পিছু নেয়। যাই হোক, পিছু নিতে নিতে শিবানী তার টিম সহ পৌঁছে যায় আম্মার ডেরায়। সেখানে আম্মার সঙ্গে কথা বলার সময়ই হাতে নাতে গ্রেপ্তার করা হয় আম্মা ও রামানুজনকে। এদিকে থানায় সেলে বন্দি ছিল আসলাম, আর তার পাহারায় ছিল ফাতিমা। আসলাম ভয়ে ছিল জেল থেকে বের হলে আম্মা আর রামানুজন তাকে মেরে ফেলবে, কারণ সে তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। ঠিক তখনই সে দেখে শিবানী তাদের দুজনকেই ধরে এনেছে। আম্মা ও রামানুজন তাকে দেখে ফেলায় তার ভয় আরও বেড়ে যায়। আম্মাকে সেলে ঢোকানোর পর শিবানী রামানুজনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সে নিজের বিরুদ্ধে কিছুই স্বীকার করে না। ঠিক সেই সময় খবর আসে আসলাম জেলের ভেতর আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সে নিজের হাতের ধমনী কেটে আত্মহত্যা করেছে। ফাতিমা জানায় সে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে গিয়েছিল, আর সেই সুযোগেই আসলাম এই কাজ করে। এটা শুনে শিবানী ক্ষুব্ধ হয়ে ওঠে। কেন সে যাওয়ার আগে অন্য কাউকে দায়িত্ব দিয়ে যায়নি? কারণ আসলামই ছিল রামানুজনের বিরুদ্ধে একমাত্র সাক্ষী। এরপর শিবানীর সিনিয়র অফিসার এসে পুরো পরিস্থিতি দেখে ক্ষেপে যায়। রামানুজনের মতো একজন ভালো মানুষ, যে ভিক্ষুক মাফিয়াদের বিরুদ্ধে কাজ করে এবং পুলিশকেও সাহায্য করে, তার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য শিবানীকে তিরস্কার করা হয়। আসলাম ছাড়া তার কাছে আর কোনো প্রমাণও ছিল না। রামানুজন দাবি করে আম্মা একসময় তাকে মারতে শুটার পাঠিয়েছিল, তাই সে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল সমঝোতার জন্য। এই যুক্তিতে এবং যথেষ্ট প্রমাণের অভাবে শিবানীকে সাসপেন্ড করা হয়। রামানুজনও মুক্তি পেয়ে যায়। কিন্তু সেদিন রাতেই ঘটে আরেকটি চমকপ্রদ ঘটনা। ফাতিমা রামানুজনের সঙ্গে হাত মিলিয়ে আম্মাকে জেল থেকে পালাতে সাহায্য করে এবং নিজেও পালিয়ে যায়। সাসপেন্ড হওয়ার পরও শিবানী থেমে থাকে না। সে দৃঢ় প্রতিজ্ঞ যেভাবেই হোক ঝিমলি এবং বাকি বাচ্চাদের উদ্ধার করবে। এদিকে মুক্তি পাওয়ার পর আম্মা ফাতিমাকে সঙ্গে নিয়ে এবং অপহৃত সব মেয়ে শিশুকে নিয়ে জাহাজে করে ভারতের সীমানা পেরিয়ে শ্রীলঙ্কায় পালিয়ে যায়। এখন সে কার্যত শিবানীর নাগালের বাইরে। কিন্তু শিবানী হাল ছাড়ে না। সাসপেন্ড থাকা সত্ত্বেও সে দিল্লি ও মুম্বাইয়ের পরিচিত দুই পুলিশ অফিসার এবং তার বিশ্বস্ত সহকর্মী জিম্পাকে নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে যায়। সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল রুহানির বাবা। নিজের মেয়েকে বাঁচাতে না পারলেও এখন সে শিবানীকে সাহায্য করতে চায় অন্য বাচ্চাদের বাঁচানোর জন্য। শ্রীলঙ্কায় গিয়ে আম্মাকে খুঁজে বের করা সহজ ছিল না। এখানেও রামানুজনের ত্রেতা ট্রাস্টের শাখা রয়েছে। তবে রুহানির বাবা খোঁজ নিয়ে জানতে পারে রামানুজন কখনোই এই ট্রাস্টের কাজের জন্য শ্রীলঙ্কায় আসে না। এটি আসলে তার আসা যাওয়ার একটি অজুহাত মাত্র। আসল সত্য আরও ভয়াবহ। রামানুজন এখানে একটি বিশাল গোপন ল্যাব তৈরি করেছে, যেখানে অপহৃত মেয়ে শিশুদের ওপর নারীদের জরায়ু ক্যান্সার নিয়ে নিষ্ঠুর গবেষণা চালানো হচ্ছে। এই শিশুদের ব্যবহার করা হচ্ছে পরীক্ষার গিনিপিগ হিসেবে। তাদের লক্ষ্য এই ক্যান্সারের প্রতিষেধক তৈরি করা, তারপর সেটি বাজারে বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করা। এই গবেষণার পেছনে অর্থ যোগাচ্ছে আমেরিকার একটি কোম্পানি, যেখানে প্রাণীর ওপর পরীক্ষা চালিয়ে এমন প্রতিষেধক তৈরি করতে অন্তত 20 বছর লাগতে পারে। সেখানে সরাসরি মানুষের শরীর ব্যবহার করলে সময় লাগবে মাত্র 1 বছর। এতে বিপুল সময় ও অর্থ বাঁচবে। আর এই কারণে রামানুজন গরিব মেয়ে শিশুদের অপহরণ করে এনে তাদের জীবন নিয়ে নির্মম পরীক্ষা চালাচ্ছে। যাই হোক, আম্মার সঙ্গে ল্যাবে গিয়ে সব কিছুই দেখে ফাতিমা। আসলে সে রামানুজনের সঙ্গে সত্যি যোগ দেয়নি। এটা ছিল শিবানীর সঙ্গে করা একটা পরিকল্পনা। আসলাম মারা যাওয়ার পর রামানুজনের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই শিবানীর বুদ্ধিতেই ফাতিমা গোপনে রামানুজনকে জানায় সে নিজেই আসলামকে খুন করেছে, কারণ রামানুজন একসময় তার জীবন বাঁচিয়েছিল। এই কথা বিশ্বাস করে রামানুজনই তাকে আম্মাকে পালাতে সাহায্য করতে বলে।
বিনিময় দেয় বিপুল অর্থের লোভ। এরপর ফাতিমা তাদের সঙ্গে থেকে গবেষণাগারে পৌঁছায়, যেখানে ঝিমলি সহ সব শিশুদের ওপর নির্মম পরীক্ষা চলছিল। সবাইকে বেডে শুইয়ে রাখা হয়েছে। সবকিছু দেখে ফেরার পথে ফাতিমা গোপনে শিবানীকে লোকেশন পাঠিয়ে দেয়। তখন শিবানীর সঙ্গে থাকা 3 জন অফিসার রাস্তা আটকে আক্রমণ করে। সঙ্গে থাকা 2 গার্ড মারা গেলে ফাতিমা আম্মাকে বাঁচানোর অজুহাতে আগে থেকে নির্ধারিত একটি গুদামে নিয়ে যায়, যেখানে শিবানী অপেক্ষা করছিল। গুদামে পৌঁছে আম্মা যখন শিবানীকে দেখে তখন সব বুঝে যায়, তাকে আটক করা হয়। এদিকে সন্দেহ এড়াতে ফাতিমা আবার রামানুজনের কাছে ফিরে যায়। যাওয়ার আগে নিজের হাতে গুলি করে, যাতে বোঝায় আম্মাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। ফাতিমার কাছ থেকে আম্মার অপহরণের খবর পেয়ে রামানুজন উত্তেজিত হয়ে ওঠে। ঠিক তখনই শিবানী তার সামনে এসে দাঁড়ায়। সে জানিয়ে দেয় সব বাচ্চাকে ছেড়ে দিলে তবেই আম্মাকে জীবিত পাবে। রামানুজন তখন নিজের যুক্তি তুলে ধরে, গরিব মানুষের জীবন নাকি তেমন মূল্যবান নয়। তাদের ব্যবহার করে যদি একটি প্রতিষেধক তৈরি করে লাখো মানুষের জীবন বাঁচানো যায়, সেটাই নাকি বড় কাজ। কিন্তু শিবানী এই অমানবিক যুক্তি একেবারেই মেনে নেয় না। শেষে দুজনের মধ্যে একটি চুক্তি হয়। শিবানী একটি ঠিকানা দেয় যেখানে বাচ্চাদের নিয়ে আসতে হবে। এরপর সে ফিরে যায় গুদামে, যেখানে আম্মাকে রাখা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখে আম্মা পালানোর চেষ্টা করছে। নিজের মাথার পিন দিয়ে হাতকড়া খুলে সে জিম্পার গলায় ছুরি ধরে। অন্যরা বন্দুক তাক করেও কিছু করতে পারছিল না, কারণ জিম্পার জীবন ঝুঁকিতে। ঠিক তখনই শিবানী এসে আম্মার গলায় গুলি করে। জিম্পা মুক্ত হয়, যদিও সামান্য আহত হয়। এরপর শিবানী আবার গুলি করে আম্মাকে শেষ করে দেয়। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ রামানুজন যদি জানতে পারে আম্মা মারা গেছে তাহলে সে সব বাচ্চাকে মেরে ফেলতে পারে। শিবানী সিদ্ধান্ত নেয় এই সত্যটা তাকে জানাতে দেওয়া হবে না। রোহানির বাবাকে এয়ারপোর্টে পাঠানো হয়, যাতে বাচ্চাদের দ্রুত ভারতে নিয়ে যাওয়া যায়, কারণ তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। এরপর রামানুজন গার্ডদের সঙ্গে বাচ্চাদের নিয়ে আসে। শিবানী আম্মার লাশকে হুইলচেয়ারে বসিয়ে গলার গুলির জায়গা ঢেকে সামনে আনে এবং বলে আম্মাকে চুপ করাতে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। রামানুজন বাচ্চাদের নামানোর পর আহত ফাতিমাকেও সামনে আনে। তখন তার সন্দেহ হয় শিবানী কিভাবে ল্যাবের ঠিকানা পেল। সে বুঝে ফেলে ফাতিমাই বিশ্বাসঘাতকতা করেছে। শিবানীর লোকেরা বাচ্চা গুনে দেখে সব ঠিক আছে। এরপর রামানুজনকে আম্মার কাছে আসতে দেওয়া হয়। কাছে গিয়ে যখন সে বুঝতে পারে আম্মা মৃত, ঠিক তখনই শিবানী সুইচ চাপ দেয়। আম্মার শরীরে লাগানো বোমা বিস্ফোরিত হয়। অপ্রস্তুত অবস্থায় রামানুজন ও তার গার্ডরা দিশেহারা হয়ে পড়ে। সেই সুযোগে শিবানীর টিম তাদের গুলি করে শেষ করে দেয়। এরপর বাচ্চাদের ভারতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু রামানুজন তখনও মারা যায়নি, আহত অবস্থায় বেঁচে ছিল। শিবানী ঠিক করে এত বড় অপরাধীর সহজ মৃত্যু হবে না। সেখানে সে শিশুদের শরীরে ক্যান্সারের জীবাণু প্রবেশ করাতো। যেভাবে সে শিশুদের শরীরে ক্যান্সারের জীবাণু প্রবেশ করাতো, ঠিক সেভাবেই শিবানী তার শরীরেও সেই জীবাণু ইনজেক্ট করে। এরপর তাকে ভারতে এনে একটি সাধারণ হাসপাতালে বন্দি রাখা হয়। ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় তাকে। অন্যদিকে শিবানী তার চাকরি ফিরে পায় এবং তাকে প্রেসিডেন্ট পদক দেওয়ার ঘোষণা আসে। যে সিনিয়র অফিসার তাকে সাসপেন্ড করেছিল সে নিজে এসে ক্ষমা চায়। তবে কাজে ফেরার আগে শিবানী একটি শর্ত দেয়, তার কাজে আর কোনো বাধা দেওয়া যাবে না এবং তাকে একটি বিশেষ টিম দিতে হবে যারা সবসময় তার সঙ্গে কাজ করবে। এই শর্ত মেনে নেওয়া হয় আর শিবানী আবারও প্রস্তুত হয় এই ভয়ঙ্কর ভিক্ষুক মাফিয়া চক্রের বিরুদ্ধে তার লড়াই চালিয়ে যেতে। যাই হোক, একটি ভিক্ষুক মাফিয়া চক্রকে শিবানী ধ্বংস করেছে, উদ্ধার করেছে অসংখ্য শিশুকে। কিন্তু এখানে কি সব শেষ? না, অপরাধের কোনো শেষ নেই। দেশের আনাচে কানাচে এখনও সক্রিয় রয়েছে এমন অসংখ্য মাফিয়া চক্র। তাই শিবানী এবার আরও দ্বিগুণ শক্তি নিয়ে প্রস্তুত হয় এই অন্ধকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে। দর্শক, অপরাধের শেষ নেই, অপরাধীর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। কিন্তু তাই বলে কি লড়াই থেমে যাবে? কখনোই না। বরং শিবানীর মতো আমাদেরও নিজেদের জায়গা থেকে প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে এইসব মাফিয়াদের গড়া অমানবিক সিন্ডিকেট। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।